হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ঘটনাটা সব্বাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত শোনো, গায়ে কাঁটা দেবে। হ্যাঁ, এমন ঘটনা মাঝে মাঝে আমাদের কাছে আসে যে ঘটনাগুলো সত্যি যখন পড়ি তখন নিজেদেরই গায়ে একটা শিহরণ হয়। বাস্তব কথা বলছি। বুঝতে পারছো উত্তেজনা দেখে আমার মুখের হাসি দেখে বুঝতে পারছো আজকের ঘটনাটা কতটা রোমহর্ষক হতে চলেছে। সব্বাইকে বলবো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে নাও। তাহলে চলো বেশি সময় নষ্ট করবো না, সোজা যাবো ঘটনায়। আজকের ঘটনাটা ভালো করে শোনো, বেশ ভয় লাগবে। আর তোমরা এরকম ঘটনা ডিসার্ভ করো। চলো, ঘটনাটা পাঠায়। ভাইয়ের নাম হচ্ছে অমিত। অমিত তার জীবনের একটা সত্য ঘটনা। অমিত ভাই কখনো নিজের জীবনে ভূত প্রেত আত্মা এইসব জিনিস ও কখনো বিলিভই করেনি। ছোটবেলায় দাদুর মুখে অনেক ঘটনা ও শুনেছে, যেগুলো ও সবসময় ভেবেছে যে দাদু আমাদের ছোটবেলায় ভয় দেখানোর জন্য গল্প বলে। অনেকেই আমরা ভাবি ঠাকুমা দাদুর কাছে ছোটবেলায় গল্প বা ঘটনা শুনবো, যেগুলো আমরা শুনে ভয় পাবো। অমিত ভাইও কিন্তু ভাবে যে এই ঘটনাগুলো শুধুমাত্র ছোট ছোট বাচ্চাকে একটা ভয় দেখানোর জন্য শেয়ার করা হয়। কিন্তু অমিত ভাইয়ের সাথে যখন ঘটনাটা ঘটে তখন কিন্তু অমিত ভাই নিজে রিলেট করতে পারে যে বাস্তবে আত্মার যে অস্তিত্ব সেটা কিন্তু বাস্তবে আছে। তাহলে আমরা আজকে ঘটনাটা কিরকম ভাবে শুনবো, ভাই যেরকম ভাবে ঘটনাটা শেয়ার করে। অমিত ভাইয়ের এখন বর্তমান বয়স হচ্ছে 34+। অমিত ভাই একটা মেডিকেল হসপিটালে কাজ করে। অমিত ভাই বলে, দিদি ভাই প্রায় দিন ওষুধ, ব্যান্ডেজ, ইঞ্জেকশন, অনেক রকম জিনিস নিয়ে আমাকে যেতে হয় ওই মেডিকেল হসপিটালে। তো আমি ভয় যেখানে পাই না, তো আমাকে ওই মেডিকেল হসপিটালের যারা এমডি আছে, যারা আমার থেকে সিনিয়র আছে, অনেক ওখানে সিস্টার দিদিরাও আছেন, ওরা আমাকে বলে, কিরে অমিত, তুই ভয় পাস না? তোকে যখনই ফোন করি তখনই তুই চলে আসিস। যদি বলিস সকালবেলা 8টার মধ্যে কোনো ইঞ্জেকশন বা কোনো কটন যাই হোক কিছু লাগবে, তুই রাতের বেলা দিতে চলে এলি। কারণ অমিত ভাইয়ের বাড়িতে সবই স্টক করা থাকে। যখনই যেটা লাগে, হয়তো হয়তো ফোন করলো রাত 9টার সময়, বললো অমিত এরকম 4 পেটি ব্যান্ডেজ লাগবে, 2টো অ্যাসিড লাগবে, এরকম কিছু একটা যদি মানে যাই হোক যেটাই বলুক না কেন, ও কি করে, ওর একটা স্কুটি আছে, স্কুটিটা নিয়ে ও রাতের বেলায় বেরিয়ে চলে গেল। বলে দূর, রাতে ঘুমিয়ে কি হবে। আর সব থেকে বড় কথা, ওই মেডিকেল যে হসপিটাল কলেজটা, ওখানে গেলে পারে অনেকে আছে যাদের সাথে গল্প গুজব আড্ডা হবে। তো আমার সেখানে রাতের বেলা ঘুমের দরকার নেই, কারণ ও রাতের বেলা ঘুমাতে ওর একদম অপছন্দ। অনেকে আছে দেখবে রাতে ঘুমাতে চায় না, ঘুম হয় না। তো ও বলে রাতে আমার ঘুমও হয় না আর আমি ঘুমাতে চাই না। তো ঘটনাটা আমাদের এরকম ভাবেই কিন্তু শুরু হয়। অমিত ভাই জানতও না যে ওর জীবনে এরকম কিছু ঘটনা ওর জন্য অপেক্ষা করছে, যেটা ওর জীবনের মোড়টা পুরো ঘুরিয়ে দিতে পারে। অমিত ভাই বলে, দিদি ভাই আমার খুব ভালো মনে আছে 2023-এর এক আমাবস্যার রাত। এবার আমি তো সত্যি কথা বলতে ছেলে মানুষ, অতটা মা দেখতাম আমাবস্যা পূর্ণিমায় উপোস করা, আমার বাবা নেই, মা অনেক রকম রিচুয়াল করতো, নিয়ম কানুন মা করতো, কিন্তু আমি তো এসব জানি না। আর আমি কখনো মাকে জিজ্ঞেস করতাম না যে মা আজকে কি কোনো পূর্ণিমা আছে, আজকে কি আমাবস্যা আছে, এসব। কারণ আমার ধারণার বাইরে, আমি এসব কোনো সময় মানিও না, আর আমি এসব কোনো সময় জানিও না। কিন্তু সেদিনকে মা আমাকে বললো, কিরে অমিত, রাত 11টার সময় স্কুটি বের করছিস? বারান্দার গেট যখন খুলি, মা আওয়াজ পেয়ে উঠে এসে আমাকে জানতে চায়। আমি মাকে বললাম, মা তুমি শুয়ে পড়ো, হসপিটালে যাব, মেডিকেল থেকে ফোন করেছিল, কিছু জিনিস আমাকে ইমিডিয়েট পৌঁছতে হবে। সেদিনকে আমাকে বলেছিল তুমি সকালে আসলে 6টার মধ্যে আসবে, আর যদি হয় তুমি রাতেও আসতে পারো। কারণ আমার মেডিকেল কলেজে যারা সিনিয়র আছেন, স্যার ম্যাডাম সিস্টার দিদি, সবাই জানে আমি ভয় পাই না। তারাও কিন্তু তাদের কর্মরত জায়গায় থেকে
সেই মেডিকেল যে হসপিটাল, ওখানে কিন্তু তারাও ভয় পেত, কিন্তু আমি তো ভয় পাই না। তারা আমাকে অনেক রকম অভিজ্ঞতা কিন্তু শুনিয়েছে, যে দেখো তুমি এরকম আসো, তোমার সাথে এরকম ঘটতে পারে, এরকম হতে পারে, ওরম হতে পারে। আমি তো এসব ভয় পাই না, আমি ওই তোয়াক্কাই করতাম না। মা আমাকে বারণ করা সত্ত্বেও আমি কিন্তু বেরোলাম। গাড়ির যেখানে স্কুটির সামনে পাটা রাখে, সেখানে আমি একটা ব্যাগের মধ্যে বোঝাই করে কিছু গজ কাপড়, কিছু ব্যান্ডেজ, কিছু কটন, কিছু ইঞ্জেকশন, কিছু বোতল ছিল যেগুলো লাগে কাজে, সব কিছু নিয়ে আমাকে যেতে বলা হয়। আমি সেগুলো গোছাই। মা অনেক করে আমাকে বারণ করে, বাবু এত রাতে যাস না, আজকে যাস না। আমি বললাম কেন, রাত তো প্রত্যেক দিনই হচ্ছে, দিনও প্রত্যেক দিন হচ্ছে, আজকে যাব না কেন? তা মা বললো তুই তো শুনবি না, যা তোর যেটা ভালো লাগে তুই কর। মায়ের কথা কে শোনে? আমি কিন্তু আমার মতো চললাম, আমি গেলাম। যেতে সবাই আমাকে দেখে অদ্ভুতভাবে রিয়াক্ট করলো। কিরে অমিত, তুই? নার্স দিদি ছিল একজন সিনিয়র, ওনার সাথে প্রথমেই দেখা যখন স্কুটিটা আমি হসপিটালের পাশে পার্কিং করছি। ওই নার্স দিদি বাইরে দাঁড়িয়ে পান খাচ্ছিলেন, ওনার একটু পানের নেশা আছে। তো আমাকে বলে, কিরে অমিত, এখন তুই হঠাৎ কোথা থেকে আসলি? বাড়ি থেকে এখনই জিনিস নিয়ে আসলি কেন? এমার্জেন্সি এমডি কি বলেছে? আমি বললাম না, সকালে আনলেও হতো, আমি এখনই নিয়ে আসলাম। রাতের বেলা আমার ভালোই লাগে, আমার তো রাতে এমনিও বাড়িতে আমি ঘুমাই না, নানা রকম ভিডিও দেখি, বসে থাকি, বন্ধুদের সাথে গল্প করি, কাজের অনেক কিছু বিষয় চেক করি, অন্য জায়গায় কাজের নানা রকম যোগাযোগ করি। আমার সেরকম ঘুম হয় না, আর তাতে আমার কোনো শরীরে কোনো অস্বস্তিও হয় না সকালবেলা, যে আমি রাতে ঘুমাচ্ছি না বলে আমার সকালে খুব কষ্ট হচ্ছে বা এরকম কিছু না। তা আমি ওনার সাথে কথা বলে আমি বললাম, কি হলো দিদি, আপনি এখানে দাঁড়াবেন? তো নার্স দিদি আমাকে বলল, এই তো পাঞ্চি বাজছি, যা তুই উপরে নিয়ে চলে যা। আমি কিন্তু উপরে নিয়ে গেলাম, উপরে আমাদের স্টোর রুম আছে, ওখানে নিয়ে গিয়ে আমি গুছিয়ে রাখি, একটা ছোট্ট খাতা আছে যার মধ্যে প্রত্যেক দিনে যা যা মাল আমি এনে দিচ্ছি, জমাগুলো, সেগুলোকে আমাকে লিখে দিতে হয়, নামটা সই করতে হয়, টাইমিংটা মানে সই করে দিতে হয়। সব কিছু করলাম, ওগুলো রাখলাম, রেখে বসে আছি। হঠাৎ করে আমাদের একজন ডক্টর, জুনিয়র ডক্টর, উনি আসলেন। উনি এসে বললো, কি অমিত, এত রাতে তুমি এখানে বসে জিনিস এনেছো? আমি বললাম, হ্যাঁ স্যার, সব ওখানে গুছিয়ে রেখেছি। আমাকে বললো, ঠিক করে সই করে দিয়েছো, কটা কি লিখেছো তো? আমি বললাম হ্যাঁ। তো যাই হোক, আমি কথা বলে বসলাম, আবার আরো 2-5 জনের সাথে কথা বললাম, কিছু পেশেন্টের সাথে কথা বললাম, বলে রাত তখন আনুমানুক 1:45 বাজে। আমার মন গেল বাড়ি চলে যাই। জানি না কেন সেদিনকে শরীরটা, যাওয়ার আগেও হসপিটালে ভালো ছিল, হসপিটালে ঢুকলাম, সবার সাথে গল্প করলাম, প্রথম দিকটা শরীরটা ভালো লাগছিল। আস্তে 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 পেশেন্টদের সাথে যখন কথা টথা বলছি, আমার সত্যি কথা বলতে শরীরটা ভার লাগছে, আর একটা ঝিমঝিম লাগছিল। ঘুম পাইনি, তবে একটা ঝিমঝিম লাগছে। আমি সোজা গাড়ি নিয়ে বাড়ির রাস্তায় রওনা দিই। রাত 1:45 বাজে। রাস্তায় একটা লোকের দেখা নেই, স্বাভাবিকভাবে এত রাতে লোক থাকে না। যেখান থেকে আমি বাড়ি ফিরছি, হসপিটাল থেকে আমার বাড়ি যেতে 45 মিনিট সময় লাগে স্কুটিতে। আমি আমার মতো রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে দেখলাম, যেরকম নার্স দিদিরা, তাদের নার্সের একটা পোশাক থাকে, পুলিশের একটা পোশাক থাকে, উকিলের একটা পোশাক থাকে, সেরকম একজন নার্স দিদি রাস্তা দিয়ে, আমি যেই পথ দিয়ে যাচ্ছি তার অপর সাইড, অপোজিট যেটা বলো, অপোজিটে দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম কি হলো, এত রাতে নার্স দিদি এখানে দাঁড়িয়ে? আর যেহেতুনি ওখানে আশেপাশের কোনো নার্সিংহোম বা হসপিটাল নেই, শুধু ওই মেডিকেল কলেজ হসপিটালটাই রয়েছে, তো ভাবলাম নিশ্চয়ই মেডিকেল কলেজেরই কেউ কোনো নার্স দিদি হবে, মোটামুটি সবাইকে তো চিনি, কিন্তু এত রাতে এখানে। এই হলো ঘটনার সূত্রপাত। অমিত ভাই বলে, দিদি আমি গাড়িটা ওপাশেই স্ট্যান্ড করি, করে আমি এপার হয়ে ওই দিদিটার কাছে যাই। দিদিটা না একটা গাছের গোড়ায়, রাস্তার দিকে পেছন ফিরে গাছের দিকে কিছু একটা করছে, হাতে কিছু একটা আছে, কি আছে আমি পেছন থেকে তো দেখতে পাচ্ছি না। আমি সামনে যাই, সামনে গিয়ে আমি যখন বললাম, দিদি আপনি কি মেডিকেল কলেজের নার্স নাকি?
মানে একটু কিন্তু কিন্তু করে একটু চাপা গলায় যখন বললাম, কথাটা বলার পর একটা মানুষ স্বাভাবিকভাবে তোমার দিকে ঘুরবে, তা কোনো উত্তর দেবে যদি সে কোনো এমন কাজ করছো তো তোমার দিকে চোখ ফিরাতে পারলো না, কথার উত্তর তো দেবে। কিন্তু কোনো রকম কোনো কথার উত্তর না দিয়ে উনি ওনার মতো আমার দিকে পেছন করে ওরকমই দাঁড়িয়ে আছে। খুব অদ্ভুত লাগলো, খুব অদ্ভুত লাগলো। আবারও একবার আস্তে করে বললাম, দিদি আপনাকে বলছি, এই জায়গায় ফাঁকা রাস্তায় এই রাতের বেলা দাঁড়িয়ে রয়েছেন, এটা সেফ না দিদি। আপনি আমার স্কুটিতে বসুন, আপনাকে আমি ছেড়ে দিচ্ছি, কোথায় যাবেন বলুন। আমি এই কথাটা বলার পর প্রথমে তো ছেড়ে দেওয়ার কথা বলিনি, পরে যখন ছেড়ে দেওয়ার কথাটা বলি, আমি সত্যি কথা বলতে আমি জানতাম না যে আমার জন্য কি অপেক্ষা করছে। যখন আমার দিকে জাস্ট মুখটা এরম ঘোরায় না, তখন আমি দেখলাম অদ্ভুতভাবে, যা দেখলাম দেখার পর ছিটকে আমি দুপা সরে গেলাম। দেখলাম আসার সময় যে নার্স দিদি সিনিয়র পান খাচ্ছিলেন মেডিকেল কলেজে, যখন আমি উঠি সেই দিদি ওখানে দাঁড়িয়ে রয়েছে। ওনার এই সাইডটা দিয়ে জানি না পানের না ব্লিডিং, আমি জানি না, তরল জাতীয় জিনিস যেটা তখনও টপ টপ করে পড়ছে। আমি খুব অদ্ভুতভাবে চোখটা গেল সাদা ওনার নিচের বস্ত্রটার দিকে, যেটা উনি পরে আছেন, পরিধান করে আছেন। আমি দেখলাম ওনার এই সামনে থেকে শুরু করে নিচ পর্যন্ত পেট থেকে গড়িয়ে ব্লাডেরই মতো কিছু চিহ্ন, যেটা এখনো পড়ছে। কিন্তু এরম করে পান কে খায়? যদি পানের আমি পিক ধরি, পান এরম করে কে খায়? হঠাৎ আমি দুপা ছিটকে এসে বললাম, কি হলো সিনিয়র দিদি, ও নার্স দিদি, এরকম অবস্থা, কি ব্যাপার, কি হয়েছে, শরীর খারাপ লাগছে? আমার দিকে দেখে সে না রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো, কোনো কথা বলছে না। আমি বললাম, কি হলো রে বাবা, এ কি? আমি ছুটে গেলাম আমার গাড়িতে গিয়ে গাড়িতে বসে গাড়িটা স্টার্ট দিলাম, দিয়ে আমি ওনার পেছনে, উনি আগে যাচ্ছে, আমি ওনাকে পেছন দিয়ে বলছি, ও দিদি কি হয়েছে, আপনি কি অসুবিধার মধ্যে পড়েছেন, কোনো অসুবিধা আছে আমাকে বলুন। অদ্ভুতভাবে যখন আমার গাড়িটা কোনো একটা, ওখানে গর্ত ছিল রাস্তায়, গর্তের মধ্যে যখন গাড়িটা পড়ে, আমি হঠাৎ একটা জিনিস উপলব্ধি করলাম। যখন মাথা তুললাম তখন দেখলাম ওই দিদি ওখানে নেই, কেউ নেই রাস্তায়, ওই দিদি কেন, কেউ নেই, কেউ নেই। হালকা হালকা ঠান্ডা তখন পড়ছে, সবে ঠান্ডাটা আসছে। যেন ওই দৃশ্যটা দেখার পর আমার সারা শরীর যেন ঠান্ডায় একটা কাঁপুনি শুরু হয়ে গেল। আমি স্কুটি যেন চালাচ্ছি, যত আমি পিক আপ হাই করছি মনে হচ্ছে স্কুটি আমার ওখানেই আটকে আছে, যাচ্ছে না কোনোভাবে, কোনোভাবে। আমি কিন্তু ভয় তখনও পাইনি, কিন্তু অদ্ভুত একটা ফিল হচ্ছে যে আমার সাথে কি হলো, কি হচ্ছে। কোনো রকম আমি বাড়ি পর্যন্ত গিয়ে মা, ও মা করে ডাকি। আমার মা ছুটে এসে বলল, কি হলো, এই রাত 3টে বাজতে গেল, এখন কি তুই এসে ফাজলামি করছিস? হ্যাঁ, মা মা করে চিল্লাচ্ছিস, কি হয়েছে? মাকে বললাম, মা এত দিন ধরে যাচ্ছি আসছি, আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। আমার মা বললো, কি হয়েছে শুনি? তোকে তো বললে শুনবি না, আজকে তো আমাবস্যা, বললাম যাস না যাস না, কি হয়েছে? নিশ্চয়ই কিছু একটা রাস্তায় দেখেছিস, না হসপিটালে? তখন মাকে বললাম, না মা, রাস্তায় এরম দেখলাম, কিন্তু ওই নার্স দিদি আসবে কি করে? আমি যখন আসছি তখন আমার নার্স দিদির সাথে দেখা হয়েছে, গেলাম যখন নিচে দাঁড়িয়ে পান খাচ্ছিল, নার্স দিদি প্রচুর পান খেত, ডক্টরদের কাছে খুব বকা খেত তার জন্য। মা ওই নার্স দিদিকে আমি রাস্তায় দেখলাম, মা মাঝ রাস্তায় যেন এরকম এরকম ব্যাপার, মাকে সবটা বলি। মা তখন বলল, ও ছাড়, যা, হয়তো কি না কি দেখেছিস, শুয়ে পড় যা। আমি ড্রেসটা চেঞ্জ করলাম, হাত মুখ ধুলাম, গাড়ি বারান্দায় তুললাম, তুলে না আমার ঘরে গিয়ে আমি শুয়ে আছি। হঠাৎ করে আমার ফোনে ফোন আসলো,
ফোন যখন এলো আমি ফোনটা রিসিভ করলাম, তখন দেখলাম আমাকে আমাদের মেডিকেল কলেজ হসপিটাল থেকে ফোনটা করেছে। কিন্তু নাম্বারটা জানা না। যখন ফোনটা রিসিভ করি তখন আমাকে বলল যে, "আমি এখান থেকে ফোন করছি। অমিত তুমি বাড়ি গেছো?" আমি তখন বললাম, "হ্যাঁ, আপনি কে বলছেন?" তখন বলল, "স্যার বলছি। তোমার সাথে একটু আগে আমার কথা হলো।" মানে যার সাথে আমি কথা বলছিলাম, জুনিয়র যিনি ডক্টর ছিলেন উনি ফোন করেছেন। আমি বললাম, "হ্যাঁ স্যার, কি হয়েছে? আমি বাড়ি এসেছি, শুয়ে রয়েছি।" আমি কোনো কথা বলিনি। তখন উনি আমাকে নিজে থেকে বললেন, "অমিত তুমি এসছিলে, একটা কথা ভাই তোমাকে বলিনি। মনটা খুব খারাপ, মন মেজাজ কিছুই ভালো না জানো।" আমি বললাম, "কি হয়েছে স্যার? আমাকে বলুন।" স্যার বললেন, "জানো আমাদের নার্স দিদি কালকে রাতে মারা গেছেন। ওনার লরিতে অ্যাক্সিডেন্ট হয়েছে।" আমি, "কি? কি? কি বলছেন স্যার?" শরীর যেন পুরো আমার অবশ হয়ে গেল। কারণ আমি তখন চোখের সামনে আমার ভেসে উঠছে, যখন আমি হসপিটালে গেলাম, স্কুটি যখন পার্কিং করছিলাম, তখন পান খাচ্ছিলেন। আসার সময় রাস্তায় আমি অর্ধেক রাস্তায় ওনাকেই দেখেছিলাম। ওরকম একটা মানে ভয়ঙ্কর অবস্থায় ওনার মুখটা আমি দেখেছিলাম। তাহলে আমাকে উনি কি করে দেখা দিলেন? আমার তো একটা ভয় লাগবেই। তখন আমাকে যিনি ফোনটা করেন, জুনিয়র ডক্টর, উনি তখন বললেন, "অমিত কি হয়েছে? কথা বলছো না কেন? এই অমিত কথা বলো।" আমি ওনাকে বললাম, "স্যার এখন কিছু বলবো না। আমি কালকে একবার সকালে যাব। আপনি কখন ডিউটিতে থাকবেন?" বলল, "সন্ধ্যাবেলায় আসো। সকালে আমার ডিউটি নেই।" সন্ধ্যাবেলায় আমি গেলাম। গায়ে প্রচণ্ড জ্বর। জ্বর অবস্থায় পরের দিন সন্ধ্যায় ৬টা ৫-এ বাড়ি থেকে বেরোই। গেলাম, গেলাম আমি। যখন আমি গেলাম তখন বসে থাকি। জুনিয়র ডক্টর আসেন ৭টা ৫-১০-এ। এসে ১ম-এ আমার সাথে দেখা করে। "কি হয়েছে অমিত? কালকে রাতে তোমায় ফোন করে বললাম, তারপর তুমি বললে যে কিছু একটা বলবো। কি হয়েছে তোমার সাথে?" আমি তখন বললাম যে, "স্যার কালকে না আ স্যার আমার সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটেছে।" যে, "কি?" সবটা বললাম। স্যার বলছে, "কি বলছো তুমি? এইরকম ঘটনা আমাদের যে হসপিটালের সুইপার তার সাথেও ঘটেছে। সেও দেখেছে যেদিন ম্যাডাম মারা গেছে।" মানে আমাদের হেড নার্স দিদি যেদিন মারা গেছে সেই দিনকে আমাদের হসপিটালের সুইপারের সাথে এরকম ঘটনা হয়েছে, আজকে তোমার সাথে। তার মানে তখন জানতে চাইলাম যে দিদির কি হয়েছিল, মারা গেলেন কি করে। তখন যেই জায়গায় আমি রাস্তায় দেখেছি সেইখানে উনি লরিতে ধাক্কা খান। কারণ আমরা কেউ জানতাম না, মানে আমি পার্সোনালি জানতাম না। অমিত ভাই বলছে যে যেখানে আমার সাথে দেখা হয় ওইখানেই ওই নার্স দিদির হচ্ছে বাড়ি। উনি রাতের বেলা কোনো কারণে, ওনার একটি ছোট ছেলে আছে, ওনার স্বামী নেই, মায়ের কাছে থাকতো। মা, ওই দিদি আর তার একটা ছোট্ট ছেলে, আনুমানিক ৭ বছর কি ৮-৯ এর মধ্যে বয়স। সেই ছেলেটার হঠাৎ রাতে জ্বর আসে। উনি কিন্তু কর্মরত ডিউটিতে ছিল রাতের বেলা। মা তার ফোন করে বলে, "ছেলের প্রচণ্ড জ্বর, কোনো মেডিসিন নিয়ে তুই আয়।" উনি খুব তাড়াহুড়ো করে এমনি পায়ে হেঁটে উনি চলে যান। যখন উনি গিয়ে ওনার ছেলেকে ওষুধ দিয়ে রাতের বেলা ডিউটি আওয়ার্সে উনি যান, তার জন্য উনি ফিরে আসছিলেন। যখন উনি তাড়াহুড়ো করে ফিরে আসছিলেন, তখন পেছন দিয়ে ওনাকে একটা লরি এসে পুরো ধাক্কা দিয়ে চেপে রাস্তায় একদম চলে যায়। উনি মারা গেছেন, যেটা আমি জানতাম না। অমিত ভাই বলে, "দিদি ভাই, ওই যে ঘটনাটা হওয়ার পর আমাকে যখন জুনিয়র ডক্টর বলেন, আরো যারা আয়া নার্স ছিল, সবাই যখন আমি বিশ্বাস করছি না, সবাই যখন আমাকে বলে, আমার রীতিমতো গায়ে একটা শিহরণ হলো। সেই দিন আমি নিজে বুঝতে পারলাম যে না, আমার ঠাকুমা, আমার ঠাকুরদা, আমার বাবা, আমার মায়ের কাছ দিয়ে আমি ছোটবেলায় অনেক ঘটনা শুনেছিলাম। তার মানে এটা বাস্তব ঘটনা যে ভূত হচ্ছে শুধু আমাদের মনের ভয়, কিন্তু শরীরটা আগুনে জ্বলে গেলেও আত্মাটা কিন্তু থেকে যায়। আত্মাটা আবার কারো শরীরের জন্য অপেক্ষা করে। এই ছিল আজকে আমাদের অমিত ভাইয়ের ঘটনা।
প্রিয় দর্শক বন্ধুরা, ঘটনাটা কেমন লাগলো? আমার না ঘটনাটা বীভৎস লেগেছে। বীভৎস লেগেছে। ফোনে আমাকে ঘটনাটা ও যখন শেয়ার করছে না, রীতিমতো ওর গলার ভয়েসটা কাঁপছে। গলাটা কাঁপছে। কারণ কি জানো? ঘটনা যখন সত্যি হয়, সেই ঘটনার বাস্তবায়িত তখনই মনে হয় যখন কেউ ঘটনাটা তোমাকে শেয়ার করছে, তুমি তার গলার ভয়েসটা ফোনের ওপার থেকে শুনছো, তার কথার মধ্যে বোঝা যায় যে সে কতটা তোমাকে সত্যি ঘটনা শেয়ার করছে, কতটা তোমাকে বানিয়ে মিথ্যে বলছে। আমি যখন ঘটনাটা শুনি, রীতিমতো বুঝতে পারি ঘটনাটা 100% সত্যি ঘটনা। আর এই রকম সত্যি সত্যি হামেশা হয়। বাস্তব করো, মানে বাস্তবে বিশ্বাস করো আর নাই করো, আত্মার অস্তিত্ব আছে, ছিল, থাকবেও, থাকবেও। এবার একটা শ্মশানের ঘটনা বলবো তোমাদের, শোনো। এটা তোমাদের বোনাস। আজকে বোনাস, দুদিন ঘটনা দিইনি না, একদিন একদিন করে, ওর জন্য বোনাস একটা ঘটনা, গায়ে শিহরণ ধরানোর মতো বলি, শোনো। ঘটনাটা ঘটেছিল 2014 সালে, অনেক বছর আগে। আর এখন চলছে 2026, 2014 সালে ঘটনাটা ঘটে, শোনো। এটা রিসেন্ট, আমি ঘটনাটা নিজে পাই। ঘটনাটা ঘটে, একটা সাঁওতাল ছেলে, সে লরিতে হেল্পারের কাজ করতো, লরিতে। আর তার বাবাটা হচ্ছে ভ্যান ট্যান চালায়, টুকটাক কাজ করে, মাটা জোগালির কাজ করে। সাঁওতালিদের মধ্যে দেখবে, সাঁওতাল ধর্মের যারা থাকে না, তাদের বাড়িতে দেখবে ছেলে, বৌমা, মা সবাই কাজ করে। ওদের মাটা জোগালির কাজ করে, বাবাটা ভ্যান ট্যান চালায়। আর ওই ছেলেটা হেল্পারির কাজ নতুন নতুন পেয়েছিল, বছর খানিক। ছেলেটা প্রচন্ড, যখন হেল্পারির কাজ করে, বাইরে বাইরে যেত, এইদিকে ওইদিকে, ছেলেটা না প্রচুর নেশা করতো, প্রচুর নেশা করতো। মানে কোন নেশা না ছিল, শুকনো থেকে জল সব নেশা করতো। ছেলেটা এত নেশা করতো, নেশার ঘোরে ও ঠিকভাবে হেল্পারির কাজ করতে পারতো না। এবার যার সাথে মানে ড্রাইভার ছিল, একটা জায়গাতে কাজ করতো, তো সে ওকে বলতো যে দেখ বাবু, তুই কাজ করতে আসিস, যদি তুই এরকম ভাবে নেশা করিস তাহলে পরে তুই লরিতে হেল্পারি করিস না। কারণ বেকার বেকার টাকা নিচ্ছিস, এর জায়গায় একটা ছেলে অন্য করে খেতে পারবে। আর তুই হেল্পারি কি করবি? অর্ধেক সময় না ও ঝিমতো। হেল্পারি কাজ করলে তো আমরা জানি কিভাবে কোন গাড়িকে কাটাতে হবে, কি আগে যাবে, কি পরে যাবে, সতর্ক করা, ড্রাইভারকে পাশের গাড়িকে আস্তে করা হাত দিয়ে, বা বেরোচ্ছে দাঁড় করা, মানে ও না এসব কিছু করতো না। ও সব সময় একটা ঝিমঝিম, একটা ঝিমঝিম ভাব, নেশা করে থাকতো। তো বহুবার যে চালক ছিল, সে কিন্তু ওকে বকা দিয়েছে যে তুই কেন এরকম করিস বা কিছু। তারপরেও, ওকে বলার পরেও না ও নেশা করতো। ও কারোর কথা শুনতো না, নেশা করতো। ছেলেটা ওই লরির যে ড্রাইভারের পাশে তো বসে থাকে, ওখান থেকে নাবা ওঠার যে জায়গাটা থাকে, ওই কেবিনের ওখান থেকে ওই গেটটা না কোনো সময় খোলা ছিল। হাই রোড থেকে হা হা করে লরি ছুটছে, বড় বড় লরি তো রাতের বেলা হা হা করে রাস্তা দিয়ে ছোটে, জানি আমরা। ওই দরজাটা কোনোভাবে ও ঝিমছিল, গাড়িটা পড়েছে গাড্ডায়, লরিটা সামনের চাকা হ্যাচকা একটা খায়। ও কি করে, সামনে ছিটকে গিয়ে পেছনে ব্যাক করে, লরির যে ওর সাইডের জানলাটা ছিল, মানে খোলার গেটটা, ওই গেটটা তো খোলা ছিল, ছিটকে পড়ে নিচে পড়ে। নিচে পড়ে চলন্ত গাড়ি দিয়ে, এমন ভাবে পড়ে, পড়ে স্পট ওখানেই ডেড, পড়েই। এবার ওর যে ডেড বডিটা বাড়িতে আসে, নিয়ে আসে, মা তো কান্নায় ভেঙে পড়ে, স্বাভাবিক। বাবা, বাবা মা বয়স্ক, তো ওর সৎ কাজের জন্য ওই পাড়ার কিছু ছেলে পুলেরা, ওর বাবা, সবাই ওরা নিয়ে যায়, সবাই নিয়ে যায় শ্মশানে। পরের দিন ভোরবেলা, ভোর মানে ওই বেলা বেলার দিকে ছেলেটাকে নিয়ে গিয়ে ওদের মতো করে ওরা কাজ টাজ ক্রিয়া করে, করে শ্মশান থেকে যে যার মতো বাড়ি আসে। বাড়ি আসার পর ওর খুব ভালো একটা বন্ধু ছিল, মানে সেই বন্ধুটা ভালো বলতে আমি বলি, ওই ছেলেটা যে লরির মানে হেল্পার ছিল, ওই ছেলেটা একটা মেয়েকে, ওদেরই সাঁওতালিদের মধ্যেই, ওদেরই পাড়ারই একটা মেয়েকে ভালোবাসতো। যেই মেয়েটাকে ভালোবাসতো, সেই মেয়েটার কোনো ফোন ছিল না।
যে ভালো বন্ধু বলছি ওর, সেই বন্ধুটার ফোন দিয়ে ফোন করে কথা বলতো। এইবার একদিন রাতের বেলা ওই যে বন্ধুটা, যার বন্ধু মানে যার ফোন থেকে কথা বলতো, ওই বন্ধুটার ফোনে রাত 2টোর সময় ফোন আসে। এবার ও ফোনটা রিসিভ করে, ঘুমের ঘোরেই ফোনটা বালিশের পাশে ছিল, নিয়ে রিসিভ করে, করে বলছে, হ্যাঁ বল, হ্যালো, কি হয়েছে। ও নেশা করে, ও মানে নেশাখোর। তখন ওই সাঁওতাল ছেলেটার গলা। ও তখন বলছে, ভাই কালকে ওকে একটু বলিস না, আমি বিকেল 6টায় ফোন করব, তোর বাড়িতে যেন ও আসে, ওকে একটু ফোনটা দিস, ওর সাথে অনেকদিন কথা হয় না, ওকে খুব মনে পড়ছে। ও বলছে, ঠিক আছে যা, এখন ঘুমাতে দে, রাখ, বলে ফোনটা কেটে দেয়। এবার ও ফোন কেটে দিচ্ছে, ওর কিছু মনে নেই। আর ও তো নেশা করে, ও ওসব, ওর কোনো ভুরুক্ষেপ নেই। এইবার সকালবেলা ঘুম থেকে ওঠে যথারীতি, ও কিন্তু কিচ্ছু মনে নেই, যাকে ফোন করে সেই বন্ধুর কথা বলছি। সকালবেলা উঠে ও ফোনটাকে ঘাঁটছে বসে বসে, ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ দেখে যে বন্ধুটা ওর মারা গেছে, হেল্পারির কাজ করতো, ওর নাম্বারে ফোন এসছে। তো ও ভেবেছে হয়তো ওর বাবা বা মা হয়তো ফোন করেছে, ফোনটা হয়তো নিশ্চয়ই বাবা মায়ের কাছে তো থাকবে, স্বাভাবিকভাবে হয়তো তারা ফোন করেছিল। ও ভাবলো বিকেল দিকে একবার কাকু কাকিমার কাছে ঘুরে আসবো সাইকেলটা নিয়ে গিয়ে। ও ভাবে, ও পড়াশোনাও করে, তো ও সাত খেয়ালে ভুলে গেছে, যায়নি। সন্ধ্যাবেলা ও আর যায়নি, ওর কোনো ফোন আসেনি। রাতের বেলা যখন ও শুয়ে রয়েছে, আবারও রাত 2টো 2:30-টের সময় ওর আবার ফোন আসে। আর সেই ছেলেটা প্রত্যেক দিনই মোটামুটি শুকনো নেশা করতো বাড়িতে। ও ফোনটা ধরে, আর মানে একদম হুঁশেই নেই, বেহুশ, ফোনটা ধরে বলছে, হ্যালো। ও তখন বলছে ফোনে, মানে ওর বন্ধু যে মারা গেছে তার গলার ভয়েস, কিরে তোকে বললাম ভাই, অনেকদিন কথা বলি না, ওই মেয়েটার নাম করে, তুই সন্ধেবেলা ওকে বললি না আমাকে ফোন করার কথা, তোকে যে কাল রাতে বললাম। ও তখন বোঝায়, তুই কে রে, তুই গালাগালি দিচ্ছিস, তুই কে, হ্যাঁ তুই কে, তোকে ফোন দিতে হবে। ও না মানে নেশার ঘোরে ওরকম বলছে। এবার কিছুক্ষণ পর না, ও যখন ও কথা বলছে কিন্তু ফোনে, তখন ওর না আস্তে 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 মানে মনটা বলছে যে কার সাথে কথা বলছি। হঠাৎ না ওর যখন ফোনটা হাতের সামনে নিয়ে দেখে নাম্বারটা, আরে ওকে তো 2 দিন আগে শ্মশানে জ্বালিয়ে আসলাম, ও ফোন করছে, ওরই তো গলা, ওর বাবা মা না, এটা তো আমি কালকে মানে সকালেও দেখেছি, আজকে সকালে দেখেছি, কালকে তো রাতে ফোন করেছিল। ওর নেশা গেছে পুরো ফেটে, ওর কোনো নেশা নেই। ও তখন উঠে সাথে সাথে ওর বাবাকে গিয়ে ডাকে, বাবা বাবা বাবা। বাবা বলছে, কি হয়েছে? বলছে, বাবা দেখো এই নাম্বারটা তুমি চেনো? তখন বলছে, হ্যাঁ এইটা তো তোর ওই বন্ধুর নাম্বার যে মারা গেছে। এত রাতে কি ওর বাড়ি থেকে কেউ ফোন করেছিল? বলছে, না ও ফোন করেছিল, ও কালকেও ফোন করেছিল। তখন ওর বাবা ওকে একটা চড় মারে, বলে, নেশা অত্যাধিক করে ফেলছিস না? হ্যাঁ অত্যাধিক নেশা করছিস, তুই পড়াশোনা করিস, নেশা করিস, তোর লজ্জা করে না? ও তোকে ফোন করবে কোথা দিয়ে, ও তো মরে গেছে, তোর বন্ধু মারা গেছে, তুই নিজে গেলি তোর বন্ধুর শ্মশানে পোড়াতে, আর তুই বলছিস তোর বন্ধু তোকে ফোন করেছে। আর এক চড় মারে। ও তখন কাজের আগে ফোন ফেলে দেয় ছিটকে, এমনি তোর মাথায় নেশার একটা রয়েছে, রাগ হয়ে গেছে। সকালবেলা ওই ছেলেটা বাবা নিয়ে আসে ওর মায়ের কাছে, ছেলেটার মায়ের কাছে, মা বাবার বাড়িতে যে মারা গেছে। এসে বলছে, বৌদি বাইরে এসো। বলছে, কি হয়েছে? বলছে, দেখো বৌদি, তোমার ছেলের ফোন কোথায়? বলছে, আমার ছেলের তো ফোন পাওয়া যায়নি। বলছে, ছেলের ফোন পাওয়া যায়নি মানে? বলছে, না ওর পুরো হয়তো প্যান্টে বা বুক পকেটে ছিল, যেখানে পড়ে গেছে, ও যেরম ভাবে ছিটকে পড়েছে, ফোনও কোথায় ছিটকে চলে গেছে, ফোনের কোনো হদিশ পাইনি। তখন বলছে, তাহলে কেউ মনে হয়, যখন সব বলে, বলছে কেউ বদমাইশি করে হয়তো ফোন করে তোকে। তো ওই ছেলেটা যাকে ফোন করে বলছে, না আমি ওর গলা চিনি, বদমাইশি করে কেউ করে না, ওই করে। তখন ওরা তো যেহেতু উনি একটু বললাম না, সাঁওতালদের মধ্যে না এক একজন ওঝা আছে বিশাল মাপের, তো ওরকম একজন মাপের ওঝার কাছে নিয়ে যায়। দেখেই বলছে, তোর বন্ধু তো তোর পেছনে পড়ে আছে, তোর বন্ধুর, তুই খুব ভালো বন্ধু ছিলিস না, ছেলেটা মারা গেছে, তো ওই বন্ধু তোকেও নিয়ে যাবে।
তোকেও নিয়ে যাবে। এইবার যখন শুনেছে ওর বাড়িতে তো হৈ হৈ পড়ে গেছে। আর সত্যি কথা বলতে যেই ছেলেটা মারা গেছে তার মা-বাবাও খুব খারাপ ভাবছে যে আমার ছেলে মারা গেছে, আরেকটা মায়ের কোল খালি হয়ে যাবে, এটা কখনোই না। এবার বলছে আপনি যা খুশি করে দেন, এই ছেলেটার যেন কিছু না হয়। ছেলেটাকে তাবিজ, মাদুলি, বাড়ি বন্ধন, শরীর বন্ধন সবকিছু করে দেয়। ছেলেটা কিন্তু ১ মাস পর মারা যায়। ওর কিন্তু রোড অ্যাক্সিডেন্ট হয়। স্কুল থেকে ৫ টার সময় বিকেলবেলা বাড়ি ফিরছিল, একটা লরিতে ধাক্কা খেয়ে মারা যায়। তখন সবাই বলল যে সেরকমও ধাক্কা খায়নি, লরিটা পুরো পিষ্ট করে দিয়েও যায়নি। দাঁড়িয়ে পড়েছিল। কিন্তু মারা যায়। আর সবাই তখন বলল যে অ্যাকচুয়ালিও বিষয়টা হচ্ছে ওর বন্ধুই ওকে নিয়ে গেল। অনেক কিছু করার পরেও কিছু হয়নি। মারা যায় ছেলেটা। দর্শক বন্ধুরা, দুটো ঘটনা তোমাদের কেমন লাগলো? দেখো কোনো মৃত্যুই আমরা কিন্তু কামনা করি না। কোনো মৃত্যুই আমরা কোনো দিন বলি না যে মৃত্যুটা খুব ভালো জিনিস। ঠিক আছে? সব মৃত্যু যেরকমভাবে জারি হোক, সে আমার শত্রুও যদি মারা যায়, না করুক কারোর এরকম হয়, তবুও কিন্তু আমরা কষ্ট পাই। চলো, 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 চলো আমরা ১ম কমেন্ট দেখি কে করেছো। আচ্ছা তোমাদের একটা প্রশ্ন করি শোনো। তোমরা আম আমার যে থাম্বনেল গুলো বানাচ্ছি, থাম্বনেল গুলো কেমন হচ্ছে? তোমাদের পছন্দ হচ্ছে তো? অবশ্যই কিন্তু কমেন্টে লিখে দিও, ঠিক আছে? আচ্ছা ১ম বং হিন্দু হেসেল, ঝুমা মিত্র, ময়না দত্ত দুর্গাপুর থেকে বলছি। আচ্ছা সন্তুর দুনিয়া, নীলিমা সিংহ, আয়ান হালদার, প্রদীপ দাস, শ্রাবণী হাজরা, সোনিয়া মণ্ডল, তারপরে অ্যানি, রিয়া, তারপর কমেন্ট করেছে চৈতালি চক্রবর্তী, অঙ্কিতা, তারপরে কমেন্ট করেছে শুভঙ্কর ঘোড়ই ভাই, তারপর রুচিরা হালদার, মুকুল দাস, দিদি তুমি তুমি কি কই আছো? এটা আবার কি কমেন্ট ভাই বুঝলাম না। আচ্ছা তারপরে কমেন্ট করেছো কৃষ্ণা ধারা, আ তারপর মনোজ ভট্টাচারিয়া কমেন্ট করেছো। তারপর পাপ্পু দে, সন্তুর দুনিয়া, শীলা চ্যাটার্জি, সোহম মুখার্জি ভাই তুমি বলেছিলে আমার নামটা বলো দিদিভাই। আমি কিন্তু তোমার নামটা বলেছি ভাই। আ আচ্ছা। প্রত্যেকদিন কমেন্ট করবে তাহলে প্রত্যেকদিন তোমার নাম বলবো কিন্তু। তারপরে হচ্ছে সোনু কমেন্ট করেছো, তারপর পিন্টু ঘোষ, সুনিতা চন্দ্র, সুজাতা দাস, সুনিতা চন্দ্র, রিয়া কমেন্ট করেছো, প্রলয় নস্কর কমেন্ট করেছো, ঝুমা চ্যাটার্জি, তারপর রূপা দে, তারপর রুবি কমেন্ট করেছো, ডালি দেবনাথ দিদিভাই, পাত্র দাস, তারপরে কমেন্ট করেছো নিতা বসু, বাংলাদেশ থেকে মিম কমেন্ট করেছো সুদীপ রয়, কিষাণু মান্না, কৃষ্ণা মুখার্জি, তারপর কমেন্ট করেছো গার্গী মজুমদার। গার্গী বোন বলেছো আমিও ভাড়া বাড়িতে থাকি দিদিভাই, আর আমার সাথে এরকম ইনসিডেন্ট ঘটেছিল, আর আমি ওই ভাড়া বাড়ি ছাড়তে বাধ্য হই। একদম এরকম ঘটনা তো ঘটে, আমরা হামেশাই পাই আর জানিও। যাই হোক আজকে আসবো, সবাইকে বলবো অনেক অনেক ভালোবাসা রইলো, বড় মায়ের আশীর্বাদ তোমাদের উপরে থাক। কালকে একটা দুর্দান্ত টিপস আসছে, কেউ মিস করবে না। আর অবশ্যই চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তোমরা তো পরিবার, তোমরা চ্যানেলটাকে চারিদিকে ছড়িয়ে দাও যাতে মানুষ উপকার পায়। এখনের মতো টাটা, গুড নাইট।